NCF 2009. That is chapter 2. It deals with the curricular areas of initial teacher preparation. অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে শিক্ষক শিক্ষণ পদ্ধতিতে বা শিক্ষণ শিক্ষার ব্যবস্থাতে পাঠ্যক্রমের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো আনার কথা আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে 2009 সালে যেটা দেখেছি সেগুলো সম্বন্ধে আমরা একটু আজকে আলোচনা করব। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনটে মূল বা তিনটে প্রধান পাঠ্যক্রমের এরিয়া বা ক্ষেত্র তারা নির্বাচন করেছে। প্রথম ক্ষেত্র ছিল ফাউন্ডেশনস অফ এডুকেশন, অর্থাৎ এখানে ভিত্তি, শিক্ষার প্রথম ভিত্তি, একজন শিক্ষক তার যে শিক্ষার ক্ষেত্র কি কি দিয়ে তৈরি হবে বা তার মূল ভিত্তি কি হবে সেটা ছিল প্রথম বিষয়। সেখানে দেখতে পাচ্ছি যে লার্নার স্টাডিজ, অর্থাৎ যাদের জন্য শিক্ষা ব্যবস্থা, যাদেরকে টিচার পড়াতে চলেছে তাদের আগে প্রথম স্টাডি করতে হবে লার্নার স্টাডি, কন্টেম্পোরারি স্টাডি এন্ড এডুকেশনাল স্টাডিজ। নেক্সট হচ্ছিল কারিকুলাম এন্ড পেডাগজি, তার মধ্যে রাখা হয়েছিল কারিকুলাম স্টাডিজ যেটা আমাদের এই কোর্স বা এই সিলেবাসে আমরা পড়ছি পেপারটার মধ্যে, এবং আছে পেডাগজি স্টাডিজ, অর্থাৎ কেমন করে পড়াতে হয়, টিচিং লার্নিং। লাস্ট ছিল স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ স্কুলে আমাদের যেতে হবে এবং কিছু কিছু দিন সেখানে অতিবাহিত হবে এবং সেখানে গিয়ে একজন শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট টিচার সে কি কি তার রেসপন্সিবিলিটিস বা কি কি অ্যাক্টিভিটিস আছে সেটা ছিল স্কুল ইন্টার্নশিপ কারিকুলামটার মধ্যে। আমরা একটা ছকের মধ্যে টেবিল দেওয়া আছে, এই টেবিলটা খুব ভালো করে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে মাঝখানটাতে এরিয়া এ বলে আমরা চিহ্নিত করেছি। এই টেবিলটা যদি আমরা একটু লিখে নিতে পারি খুব ভালো হয়, তাহলে আমরা পুরো কারিকুলামটাকে আমরা কিন্তু বুঝে যাব এই টেবিলটার মধ্যে দিয়ে। ফার্স্ট মাথার উপর লেখো টিচার এডুকেশন প্রোগ্রাম কারিকুলার এরিয়াস, ল্যান্ডস্কেপে লেখো তাহলে সুবিধা হয় আমাদের জানতে বা পড়তে। যেভাবে আমরা বলছি ঠিক সেইভাবে কিন্তু কারিকুলামটাকে ওরা চেষ্টা করেছিল। প্রথম হচ্ছে মাঝখানটায় লেখো, আমি বলে দিচ্ছি যেহেতু টেবিলটা অনেক বড় সেহেতু লেখাগুলোকে আমাকে ছোট করতে হয়েছে, তো যাই হোক, তো প্রথম আমি বলছি সেটা হচ্ছে ফাউন্ডেশনস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার মূল ভিত্তি মাঝখানটায় ছিল। তারপরে তাকে তিনটে ভাগে বা তিনটে শাখায় ভাগ করা হয়েছে। প্রথম দেওয়া হয়েছে লার্নার স্টাডিজ, অর্থাৎ কি শিক্ষার্থী সম্বন্ধে জানতে হবে কি সেটা, অর্থাৎ শিক্ষার্থীর চাইল্ডহুড, এই যে মাঝখানটাতে দেওয়া আছে ফাউন্ডেশনস অফ এডুকেশন, ওটাকে আগে লেখো, দিয়ে তার নিচে তাকে তিনটে শাখায় ভাগ করো। প্রথম লেখো লার্নার স্টাডিজ, অর্থাৎ শিক্ষার্থী সম্বন্ধে জ্ঞান বা শিক্ষা, শিক্ষার্থী সম্পর্কিত শিক্ষা। সেকেন্ড হচ্ছে কন্টেম্পোরারি স্টাডিজ, অর্থাৎ সমসাময়িক শিক্ষা, এবং শেষে 3 নম্বর আছে এডুকেশনাল স্টাডিজ, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত শিক্ষা। এডুকেশনাল স্টাডিজ শিক্ষণীয় শিক্ষা। প্রথম হচ্ছে ফাউন্ডেশনস, মানে তার উপর তৈরি হচ্ছে শিক্ষক শিক্ষণ পদ্ধতি বা কারিকুলাম। তাহলে লার্নার স্টাডিজ বা আমাদের যে শিক্ষক যিনি পড়াতে চলেছেন যাদেরকে, শিক্ষার্থীর চাইল্ডহুড শৈশব, তার সাইকোলজি, তার অ্যাডোলেসেন্স পিরিয়ড, তার চাইল্ডহুড, তার ইনফ্যান্সি, তার হচ্ছে অ্যাডোলেসেন্স, এই সমস্ত যে ডেভেলপমেন্ট আমরা যে আগের যে জায়গাগুলো পড়ে এসেছি চ্যাপ্টার্সগুলো, অর্থাৎ পিয়াজে, এরিকসন্স এর কথা পড়ে এসেছি, তাই তো? তো সেই পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ইনফ্যান্সি, চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স এবং অ্যাডাল্টহুডে 4টে স্তরে আমরা ভাগ করেছিলাম পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিকে। তো এই যে ভাগগুলো ছিল এগুলোকে জানতে হবে কাকে? শিক্ষক শিক্ষার্থীকে, স্টুডেন্ট টিচারকে। তার প্রথম ধাপ হচ্ছে লার্নারকে জানো। লার্নারকে না জানলে, তার সাইকোলজি না জানতে পারলে, তার মধ্যে যে ইন্ডিভিজুয়াল
ডিফারেন্সগুলো রয়েছে সেটা যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই তাকে পড়াতে সমর্থ হচ্ছি না। তাহলে প্রথম তার চাইল্ডহুড, ইনফ্যান্সি, অ্যাডাল্টহুড বা অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং তার ডেভেলপমেন্ট থিওরিজ এবং তার লার্নিং থিওরিজ আমরা পড়ে এসেছি। প্যাভলভ, স্কিনার, তারপরে হচ্ছে ব্রুনার্স, এদের কথা আমরা লার্নিং থিওরিতে পড়ে এসেছি। তো এই সমস্ত ক্ষেত্রে তার সোশ্যাল লার্নিং, কগনিটিভ লার্নিং, কনস্ট্রাকটিভ লার্নিং এগুলো সমস্ত আমাদের ছিল। তো এই জিনিসগুলো আমাদের কোথায় পড়তে হবে? লার্নার স্টাডিজ এই কারিকুলামটায় থাকবে। নেক্সট হচ্ছে কন্টেম্পোরারি স্টাডিজ। এটাকে দুটো শাখায় ভাগ করো। একটা হচ্ছে টিচার অ্যান্ড লার্নার ইন সোসাইটি, অর্থাৎ একজন শিক্ষক তার সমাজ সম্বন্ধে একটা ভাবনা আছে এবং লার্নার সে একটা সোসাইটাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তাহলে টিচারের ব্যাকগ্রাউন্ড এবং লার্নার্সের ব্যাকগ্রাউন্ড, দিস টু ব্যাকগ্রাউন্ডস আর ডিফারেন্ট। দুজনের সামাজিক দুটো প্রেক্ষাপটে আছে, তাই তো? তাহলে এইখানে দাঁড়িয়ে একজন শিক্ষক বা শিক্ষক বা শিক্ষিকা তিনি শিক্ষার্থীকে কিভাবে দেখবেন, কোন দৃষ্টিভঙ্গিতে ভাববেন, সেটা কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে কন্টেম্পোরারি স্টাডিজের মধ্যে। নেক্সট আছে জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি। এটাও আমরা কিছুটা আগের সেমিস্টারগুলোতে পড়ে এসেছি। কিভাবে যে জেন্ডার ওয়াইজ আমরা ডিসক্রিমিনেশনটা স্কুল কখনো করবে না, বা কোনো ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনসে জেন্ডার ডিসক্রিমিনেশন হবে না, এবং জেন্ডার ডিসক্রিমিনেশনকে কিন্তু ম্যানেজ করব এটাও কিন্তু আমাদের সিলেবাসে ছিল। তো এখানে জেন্ডার স্টাডিজটাও কিন্তু আমরা সোসাইটাল কনটেক্সটে কন্টেম্পোরারি স্টাডিজের মধ্যে রাখছি। এই কারিকুলামটা কাদের জন্য? This curriculum is prepared for student teacher, ঠিক আছে? একজন উর্মি টিচার, ধরো তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন শিক্ষক হিসেবে পরবর্তী জীবনে যেতে চলেছো, তোমাকে কি কি জানতে হবে? This is your curriculum. Clear? Next হচ্ছে educational studies, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত যে স্টাডিজটা রয়েছে তার মধ্যে দেখছি aims of education. Aims of education এর মধ্যে আমরা জেনেছিলাম philosophical aims, sociological aims, psychological aims, তাই তো? তাহলে এই যে আমাদেরকে নলেজ, ভ্যালু সিস্টেম আমরা কোথায় পড়েছিলাম? লাস্ট সেমিস্টারে ভ্যালু পড়ে এসেছি। তো values, the basis of values is coming from sociology, is coming from philosophy as well as from psychology. So these are included in your curriculum of educational studies. তারপরে আসছে developing the self and aspirations as teacher. কি রকম? মানে নিজেকে তৈরি করো, অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট। একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি শিক্ষার্থীর কাছে একজন কে? গাইড শুধু না, ফিলোসফার, তাই না? তাহলে তাকে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যখন তিনি দাঁড়াচ্ছে তখন তার সেলফ ডেভেলপমেন্ট অবশ্যই দরকার আছে। তাহলে এই সমস্ত কি বলবো স্টাডিজ গুলোকে নিয়ে লার্নার স্টাডিজ, কারিকুলাম স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এন্ড এডুকেশনাল স্টাডিজ, এই তিনটেকে নিয়ে তৈরি করা হলো কি ফাউন্ডেশনস অফ এডুকেশন। তারপরে আসছে এরিয়া বি। এরিয়া বি তে আছে লেখো এখানে কারিকুলাম এন্ড পেডাগজি, অর্থাৎ পাঠ্যক্রম আর হচ্ছে আমাদের শিক্ষক মানে পেডাগজি যেটা বলা হয়, অর্থাৎ শিক্ষা মানে পড়ানোর ব্যবস্থা, শিক্ষাদান পদ্ধতি। তার মধ্যে কারিকুলাম স্টাডি যেটা আমাদের পাঠ্যক্রম শিক্ষা, সেখানে আছে নলেজ এন্ড কারিকুলাম, মানে জ্ঞান ও পাঠ্যক্রম। জ্ঞান এবং পাঠ্যক্রম, জ্ঞান কত রকমের হয় এটা আমরা ফিলোসফি থেকে পড়ে এসেছিলাম। জ্ঞান কত রকমের হয়, জ্ঞানের উৎস কি, ট্রু নলেজ কাকে বলে, কাকে রিয়েল নলেজ বলে, কাকে আমরা বলতে পারি না যে রিয়েল নলেজ, এগুলো আমরা জেনেছি আমাদের ফিলোসফি পেপারে, যেটা মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং আমাদের এথিক্স বা অ্যাক্সিওলজির মধ্যে। তো এপিস্টেমোলজি, the branch of philosophy that is epistemology, deals with knowledge. So what is knowledge, what are the types of knowledge and what are the sources of knowledge? তো এখানে আমাদের সেই জিনিসটাকে জানাতে হবে, নলেজ কি, জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের প্রকারভেদ কত রকম হয়। তারপরে আছে আমাদের পাঠ্যক্রম। জ্ঞান যখন জানলাম
সেটাকে পাঠ্যক্রমের মধ্যে কিভাবে আমরা ঢোকাবো বা প্রবেশ করাবো, সেটাই হচ্ছে আমাদের নলেজ এবং কারিকুলামের মধ্যে পড়ছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ কি তুমি একজন ভালো টিচার হতে গেলে তোমাকে কমিউনিকেটর ভালো হতে হবে। আমরা কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন পড়ে এসেছি, তাই না, টেকনোলজি পেপারে। সুতরাং সেখানে আমরা দেখেছি যে ক্লাসরুম কমিউনিকেশন ভালো হতে গেলে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তোমাকে ভাষাগত দক্ষতা তোমার থাকবে। আমরা কেবলমাত্র ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কিন্তু কমিউনিকেশন করি না, আমরা ভাষা মানে উইদাউট ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা অনেক সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু আমরা কমিউনিকেশন করে থাকি। তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভাষাগত দক্ষতা এবং তার সাথে একটা ভালো সংযোগকারী হিসেবে তোমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে। তো কেমন করে করব এটাই কিন্তু কারিকুলাম আমাকে শেখাচ্ছে। নেক্সট নাম মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেডাগজিক স্টাডিজ, অর্থাৎ তুমি বিষয়বস্তু সম্বন্ধে তোমার জ্ঞান রয়েছে, গভীর জ্ঞান আছে, রিসার্চ করে ফেলেছো, কিন্তু তুমি জানো না হাউ টু টিচ, তাহলে কি তোমার শিক্ষার্থীরা মানে সাকসেসফুলি তারা তার অ্যাচিভমেন্ট করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যেতে পারবে না। তাহলে তোমাকে জানতে হবে হাউ টু টিচ, অর্থাৎ টিচিং পদ্ধতি বা মেথড অফ টিচিং তোমার কোন ক্ষেত্রে কি কি হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পেডাগজি স্টাডিজ এর মধ্যে কিন্তু আমরা বিষয় ভিত্তিক ভাগ করেছি। কিরকম? সায়েন্সের টিচার কি কি ব্যবস্থা নেবে তার জন্য আলাদা, সোশ্যাল সায়েন্স অর্থাৎ আমাদের আর্টস যেগুলো রয়েছে তার জন্য, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতকে একটু সম্পূর্ণ আলাদা করে ভাবা হয়েছে, এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লিটারেচার। তাহলে ভাষা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, একটা হচ্ছে সায়েন্স। তাহলে এই যে আমরা বিষয় ভিত্তিক কেমন করে পড়াতে হয় সেটাও কিন্তু একটা শিক্ষক শিক্ষার্থীকে অবশ্যই ভাবে তাকে জানতে হবে। লাস্ট হচ্ছে পেডাগজির মধ্যে এটা হলো অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন, খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কারিকুলাম বা আমরা এখন যা কিছু করি না কেন আমাদের মূল্যায়ন হয়, আমি কতটা ঠিক আর কতটা ভুল করেছি, অর্থাৎ আমার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু বাস্তবায়িত হওয়ার পর এটা কতটা বেনিফিট পেয়েছে স্টুডেন্টস এর কাছে, কতটা বেনিফিট দিতে পেরেছে স্টুডেন্টস এর অ্যাচিভমেন্টে, সেটা কিন্তু ইভ্যালুয়েশন স্টাডিজ বলে পড়ে, তাদের অ্যাচিভমেন্ট স্কোর দেখে আমরা বুঝতে পারছি। সো অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন, এখানে ফরম্যাটিভ আছে, সামেটিভ আছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে, আমরা এসে টাইপ ইভ্যালুয়েশন করছি, আমরা অবজেক্টিভ টাইপ ইভ্যালুয়েশন করছি। তো বিভিন্ন রকম ভাবে আমরা কি করছি, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ওয়েতে মূল্যায়ন করার চেষ্টা করছি। তাহলে curriculum studies, pedagogy studies and assessment and evaluation studies, these three areas are included under the area B, that means curriculum and pedagogy. Now we will go to area C, যেটা একেবারে থিওরি বাদ দিয়ে চলে গেছে কোথায়, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল অর্থাৎ তুমি কোন ক্ষেত্রে কাজ করছো, স্কুল বা কলেজে। তাহলে বিশেষত শুরু হচ্ছে কোথা থেকে, স্কুল থেকে। তাহলে স্কুলে তোমাকে কি করতে হবে, অ্যাকচুয়াল ফিল্ডে নামতে হবে। তো সেই ফিল্ডের অভিজ্ঞতা তোমাদের 4th সেমিস্টারে কিছুটা হয়েছে, কিন্তু আরো ডিটেইলস, আরো বেশি দিন তোমাদেরকে দেওয়া হয়েছে স্কুল ইন্টার্নশিপ বলে একটা তোমাদের পাঠ্যক্রমের মধ্যে রাখা হলো। সেই ইন্টার্নশিপটা 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, 45 ডেজ হতে পারে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কতদিন, মিনিমাম 4 ডেজ ইন আ উইক, অর্থাৎ সপ্তাহে 4 দিন যেতে হবে, for a minimum period of 12 to 20 weeks। 12 to 20 weeks মানে কি, 4 weeks এ হয় 4 মাস, এই 1 মাস, তাহলে হচ্ছে 12 weeks মানে হচ্ছে at least 3 মাস, 3 মাস। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি 12 to 20 weeks আমরা including 1 week of classroom observation of a regular teacher, অর্থাৎ তোমাকে ফার্স্ট আগে জেনে নিতে হবে যিনি ক্লাস টিচার বা যিনি সাবজেক্ট টিচার তিনি কেমন করে পড়াশোনা করেন, তিনি কিভাবে পড়াচ্ছেন, তারপর তুমি তাকে অবজার্ভ করছো, পাশে বসে তার অবজারভেশন করছো তুমি ঠিক কেমন করে পড়াচ্ছেন, তারপর থেকে তুমি কি করছো, তুমি তোমার পড়াটা স্টার্ট করছো। তাহলে এই জন্য তোমাকে 12 to 20 weeks তোমাকে দেওয়া হচ্ছে, প্রায় 3 থেকে 4 মাস। এটা তুমি 10 দিন করে এসেছো ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেটাকে তোমাকে কতদিন দেওয়া হলো, একেবারে 4 মাস। তাহলে এই 4 মাস ব্যাপী তুমি যে কাজটা করছো তার আগে তোমাকে অবজারভেশন করতে হবে,
তারপরে তোমাকে নিজে কিছু পদ্ধতি ব্যবহার করে তোমাকে টিচিং লার্নিং প্রসেসে যেতে হবে। ভিজিট টু ইনোভেটিভ সেন্টারস অফ পেডাগজি এন্ড লার্নিং, এটা একটা নতুন সেন্টার খোলার কথা বলা হয়েছিল, যেখানে যেখানে কি বলবো ট্রেনিং টিচাররা যাবে এবং ট্রেনিং টিচারকে ট্রেনিং করার জন্য কিছু এক্সপার্টস থাকবেন যারা কেবলমাত্র কেমন করে পড়াতে পারে সেটা কিন্তু শেখানোর চেষ্টা করবে, অর্থাৎ টিচিং স্কিলসটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা হবে। এবং তার জন্য একটা সেন্টার দেওয়া হয়েছিল, ইনোভেটিভ সেন্টারটাকে বলা হয় টিচিং লার্নিং সেন্টার। আমরা পরে আসবো টিএলসি, আপনারা লিখে রাখো টিএলসি, দ্যাট ইজ ইনোভেটিভ সেন্টার্স ফর পেডাগজি, টিএলসি শর্টে বলা হয়েছিল। টিচিং লার্নিং সেন্টার তৈরি করার জন্য আমরা দেখেছিলাম যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে ক্লাসরুম বেসড রিসার্চ প্রজেক্টস। ধরো ক্লাসে তুমি কিছু মানে তুমি পড়াচ্ছ না, তোমাকে আরো কিছু কিছু অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে ক্লাসরুম বেসড রিসার্চ প্রজেক্ট অর্থাৎ তোমাকে কিছু প্রজেক্ট নিতে হবে যেটা কিন্তু ক্লাসরুমের মধ্যে এই স্কুল ইন্টার্নশিপের মধ্যে কিন্তু তোমার সেটা ইনক্লুডেড হবে। তুমি কিন্তু থিওরিটিক্যালি কিছু করতে পারছো না, এটা কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল প্রজেক্টের কাজ করানো হচ্ছে। মানে এই সমস্ত বিষয়গুলো এরিয়া এ, এরিয়া বি এবং এরিয়া সি এই তিনটেকে নিয়ে তৈরি হয়েছিল কি NCF 2009 এর টিচার এডুকেশন কারিকুলাম। This is the proposed plan for the teachers, training teachers. এটা আরো ডিটেইলসে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি করে ওই একই জিনিসকে যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করেছি সেটাকে আর একটু বড় করে কি করে ওয়ার্কশপ করা যায়, কি করে সেমিনার এবং প্রেজেন্টেশন, এই যে প্রজেক্ট তোমরা করলে প্রজেক্ট করার পরে তোমাকে সেমিনার প্রেজেন্টেশন দিতে হবে, ওয়ার্কশপ থাকতে হবে, এগুলো তাকে করতে হবে। পেডাগজিক স্টাডিজ এন্ড কারিকুলাম স্টাডিজ, এবং লাস্টলি হচ্ছে স্কুল ইন্টার্নশিপ, যেটা বলেছি 4 days of teaching for a period of 12 to 20 weeks, including an initial 1 week of classroom observations and case studies. এই কেস স্টাডি নিতে হবে, কোন একটা তোমাকে প্রজেক্ট ভাবতে হবে, কেস স্টাডি নিতে হবে এবং ক্লাসরুম রিসার্চ, ডেভেলপমেন্ট অফ লার্নিং রিসোর্সেস। তোমাকে কিছু টিএলএম তৈরি করতে হবে, কিছু লার্নিং রিসোর্স তৈরি করতে হবে। Now we will go to chapter 3 of NCF TE 2009. Chapter 3 discusses the transacting the curriculum, evaluating the developing teacher. আমরা চ্যাপ্টার 1 এ পড়ে এসেছি কি কি উদ্দেশ্য নিয়ে টিচার এডুকেশন করা হবে এবং what are the needs of the training of the or preparation বা professional development of the teachers, এটা নিয়ে আমরা পড়েছি চ্যাপ্টার 1 এ। চ্যাপ্টার 2 তে জানলাম কি কি কারিকুলার এরিয়াস থাকে একটা টিচার ট্রেনিং এর জন্য। চ্যাপ্টার 3 তে গেছি তখন দেখতে পাচ্ছি যে ট্রান্সঅ্যাক্টিং how curriculum is transacted in practical way, সেটা হচ্ছে এবং ইভালুয়েট করব কি করে। সুতরাং দুটো জিনিস, টু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ প্রফেশনাল ট্রেনিং, namely first is curriculum transaction, another is evaluation of learning process। তাহলে দুটো জিনিসকে আমরা পাশাপাশি রাখছি এই চ্যাপ্টারটার মধ্যে। এখানে একটা জিনিস এবার কম্পারেটিভ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে ডমিনেন্ট প্র্যাকটিস অফ টিচার এডুকেশন মানে ট্র্যাডিশনাল ওয়েতে প্রাচীন পদ্ধতিতে আমরা তদানীন্তন পদ্ধতিতে যেটা করা হচ্ছিল সেটা প্রপোজড প্ল্যানে সেটা কতটা চেঞ্জ হয়েছে। সো ফার্স্ট হচ্ছে ডমিনেন্ট প্র্যাকটিস, এখানে টোটালটাই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে বাদ দেওয়া হয়েছিল। আমরা এখন যে টেট পরীক্ষা দিই বা আমাদের যে বিভিন্ন সেট নেট পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু একটা অ্যাপটিটিউড বা আমাদের টিচিং অ্যাটিটিউড পরীক্ষা হয়, কিছু নিয়ে থাকে এবং সেখান থেকে কিছু সাইকোলজিক্যাল প্রশ্ন থাকে যেটা হচ্ছে লার্নার সাইকোলজি। সেই লার্নার সাইকোলজিটা কিন্তু টোটালটা ইনক্লুড হয়েছিল কবে থেকে 2009 এর প্রপোজ প্ল্যান। তো এটার আগে কিন্তু কখনো সাইকোলজি নিয়ে লার্নার সাইকোলজি নিয়ে ভাবা হয়নি। এটা লার্নার স্টাডিজটা শুরু হলো কবে থেকে 2009 এর প্রপোজ প্ল্যানের পর থেকে। তো সুতরাং ফোকাস অন সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ লার্নার্স উইদাউট অ্যাডিকুয়েট এনগেজমেন্ট উইথ কন্টেক্সট, এনগেজমেন্ট উইথ জেনারেলাইজড থিওরিজ অফ চিলড্রেন অ্যান্ড লার্নিং, এটা ছিল ডমিনেন্ট প্র্যাকটিস। এটা হচ্ছে আগেকার প্র্যাকটিস, অর্থাৎ আগেকার সিলেবাসে তাই ছিল। পরে সিলেবাসে গিয়ে সেটা কিন্তু অনেকটা থিওরিটিক্যাল এনকোয়ারি এবং পলিটিক্যাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট এন্ড কালচারাল কনটেক্সট তার মধ্যে ইনক্লুড হয়ে গেল। থিওরি অ্যাজ এ গিভেন টু বি অ্যাপ্লাইড ইন দ্য ক্লাসরুম, কিন্তু সেটা প্র্যাকটিসটা বদলে গেল। সেই প্র্যাকটিসটা বদলে গিয়ে দেখা গেল দেখো
বেসড অন এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার উপরে নির্ভর করে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্থাৎ কি লার্নার্সদের সম্বন্ধে অভিজ্ঞতা এবং টিচিং এক্সপেরিয়েন্স সম্বন্ধে অভিজ্ঞতা, অবজারভেশন এন্ড থিওরিটিক্যাল এনগেজমেন্ট। শর্ট ট্রেনিং শিডিউল আফটার জেনারেল এডুকেশন অর্থাৎ আমাদের যে ইন্টার্নশিপটা ছিল স্কুল ইন্টার্নশিপটা সেটা তো দিন 15 বা 20 দিন, কিন্তু এতদিন কিন্তু 4 মাস বা 5 মাস ব্যাপী কিন্তু ছিল না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিউরেশনটাকে বাড়িয়ে দেওয়া হলো। Students work individually on assignments in house tests, field work and practice teaching, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল যেটা করা হতো সেটাকে একটা টিম তৈরি করা হলো এবং সেটার জন্য কিন্তু ইভ্যালুয়েশনও দেওয়া ব্যবস্থা হলো। No space to examine students conceptions of the student subject knowledge. এখানে সাবজেক্ট নলেজ সম্বন্ধে কিন্তু কথা বলা হতো না, মানে ট্র্যাডিশনাল ওয়েতে, কিন্তু ওখানে সাবজেক্ট নলেজের সাথে সাথে পেডাগজিকেও কিন্তু আমরা অ্যাড করে ফেললাম। এটা হচ্ছে আমাদের আগেকার সিস্টেম, আর পরেরটা হচ্ছে পাশেরটা হচ্ছে আমাদের কি আমাদের প্রপোজড মানে সিস্টেম অফ হাউ টু ট্রান্সলেট দ্য কারিকুলাম। নাও কামিং টু ইভ্যালুয়েশন অফ লার্নিং প্রসেস। আমরা যারা একজন শিক্ষক বা একজন শিক্ষিকা যিনি তার পেশা বা জীবিকার মধ্যে যেতে প্রবেশ করতে চাচ্ছেন তার সেই ডেভেলপিং টিচারের ইভ্যালুয়েশন কি করে করব, সেই ইভ্যালুয়েশনটা হওয়া উচিত কিরকম কম্প্রিহেনসিভ অর্থাৎ সামগ্রিক। আমরা যেটা করে থাকতাম আগেকার সময় সেটা হচ্ছে টোটালটা কোয়ান্টিটেটিভ, মানে থিওরিটিক্যালি হয়ে যেত, একটা প্র্যাকটিস টিচিং অল্প সময়ের জন্য হতো এবং সেটার একটা থিওরি প্র্যাকটিক্যাল সাইড থাকতো, সেটাতে কিছুটা নম্বর পেতাম এবং তার সাথে থিওরি পেপার পরীক্ষা দিতাম, দিয়ে আমাদের টোটাল ইভ্যালুয়েশন হয়ে যেত। কিন্তু তা না, এখন প্রজেক্ট হতে হবে, ইন্টার্নশিপের একটা বড় অবজারভেশন মানে কেস স্টাডি করতে হবে, সেমিনার দিতে হবে, ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে এবং তার সাথে সাথে তোমাকে থিওরিটিক্যাল পরীক্ষাও দিতে হবে। সুতরাং তোমার কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে কম্প্রিহেনসিভ একটা ইভ্যালুয়েশন দেওয়া হলো। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন প্রোটোকলের মধ্যে কয়েকটা জিনিসকে ক্রাইটেরিয়াকে মেনশন করা হলো। ফার্স্ট হচ্ছে অবজার্ভিং আর্নার্স for a specified duration in specific situations. Number of hours of observation methods used. তুমি কি পদ্ধতিতে পড়িয়েছো সেটা কিন্তু রেকর্ড করতে হবে। তুমি কত ঘন্টা সেখানে ইন্টার্নশিপে পড়িয়েছো সেটাও রেকর্ড করতে হবে এবং কি পদ্ধতি কি নোট কি মেটেরিয়াল কি টিএলএম ব্যবহার করেছো সবই তোমাকে কি করতে হবে, নোট করতে বা রেকর্ড করতে হবে। That is the first criteria. Second criteria, observational records maintained by the student teacher on a set of criteria relevant to task and report writing. অর্থাৎ প্রতিদিনের রিপোর্ট তোমাকে প্রতিদিন কি করতে হবে, সামারি তৈরি করতে হবে, রিপোর্ট রাইটিং করতে হবে। স্কুল কন্ডাক্ট প্র্যাকটিক্যাল টু রিলেট এন্ড কমিউনিকেট উইথ লার্নার। অর্থাৎ কি এটাও সেই ইন্টার্নশিপের একটা পার্ট। কেন আমরা যতই করি না কেন, থিওরিটিক্যালি আমি লার্নার্সদের যতই জানি না কেন, প্র্যাকটিক্যাল লার্নার আমার কিরকম, ক্লাসরুম লার্নার কিরকম, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একজন স্টুডেন্ট টিচারের মানে স্টুডেন্ট টিচারকে তাকে ডেভেলপ করানোর জন্য। প্ল্যানিং ফর স্কুল কন্ট্যাক্ট অর্থাৎ কোন স্কুলে যাবে, কিভাবে যাবে, কতদিন যাবে, সেখানে পুরো প্ল্যানিংটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট, ইন্টারাকশন টু এনগেজ লার্নার্স, তুমি কি কি অ্যাক্টিভিটিস শুধু কারিকুলার অ্যাক্টিভিটিস নয়, কিন্তু মানে একাডেমিক অ্যাক্টিভিটিস নয়, তোমাকে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু করাতে হবে, তোমাকে গান করাতে হবে, তাহলে কুইজ কম্পিটিশন করাতে হবে, ড্রয়িং কম্পিটিশন করাতে হতে পারে, এরকম ভাবে কিন্তু ডিবেট করাতে হতে পারে। এই সমস্ত কিছু কিন্তু তোমাকে স্কুলের মধ্যে তোমাকে স্টুডেন্টসদের সাথে করতে হবে। পোস্ট কন্টাক্ট ডিসকাশন এন্ড রিপোর্ট রাইটিং এন্ড গ্রুপ প্রেজেন্টেশন, আবার সেই একই কথা উঠে এসেছে, গ্রুপ প্রেজেন্টেশন মানে কি সেমিনার বা আমাদেরকে কি করতে হবে, পেপার প্রেজেন্টেশন করতে হচ্ছে। সাইকোলজিক্যাল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার, অনেক বড় একটা লেন্দি প্যারাগ্রাফ দেওয়া আছে। এই প্যারাগ্রাফটা অ্যাকচুয়াল দেওয়া ছিল এনসি 2009 যেটা এনসিটিই দিয়েছে সেটাতে এটা উল্লেখ করা ছিল। টোটালটা মানে হচ্ছে এটাই যে ফর ডেভেলপিং সেলফ কনফিডেন্স, ওভার কনফিডেন্স, ওপেন মাইন্ডেডনেস এগুলোকে তৈরি করার জন্য আমাদের নিজেদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার। কার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট? আমরা we are studying the psychology of the learners as well as self psychology also. ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট টিচারকে নিজের সাইকোলজি বুঝতে হবে, নিজের মেন্টাল হেলথকে বুঝতে হবে।
নিজের মানে ইন্টারেস্ট, মোটিভেশন লেভেলস, ক্রিয়েটিভিটি লেভেলস সমস্তগুলোকে, নিজের কনফিডেন্স লেভেলকে বুঝতে হবে। এটা হচ্ছে তার ডেভেলপমেন্ট দরকার এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ দ্য টিচার্স। সেই জন্য লাস্টে দেওয়া হয়েছে সেলফ ইভালুয়েশন অফ স্টুডেন্টস উড ইউজ দ্য সেম ক্রাইটেরিয়া অফ দ্য পার্সোনাল গ্রোথ। অর্থাৎ স্টুডেন্টের যখন আমরা গ্রোথ আনার চেষ্টা করছি, ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, নিজের গ্রোথটাও কিন্তু অনেক বেশি স্টুডেন্ট টিচার করে থাকবে। নেক্সট আছে অ্যাসেসিং আর রিপোর্টার অফ স্কিলস। আবার সেই টিচিং স্কিলসকে ডেভেলপ করার কথা বলেছে। অ্যাসেস করা অর্থাৎ আমি কোথায় ভুল করছি, আমার কোনখানটা মানে কি বলবো দুর্বলতা আছে, উইকনেস রয়েছে, উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট আমি হয়তো ভালো করে পড়ে লিখতে পারি না, এটা হচ্ছে আমার উইক পয়েন্ট, সেটা হলে এক্সপ্লেইন করতে পারি চার্ট দিয়ে, তাহলে সেটা আমার প্লাস পয়েন্ট, তাই তো? সেগুলোকে নিজেকে অ্যাসেস করতে হবে, অর্থাৎ নিজেকে নির্ণয় করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার কারিকুলার অ্যান্ড পেডাগজিক ইস্যুস। যদি কোনো লার্নার ইস্যুস থাকে, মানে কি বলবো স্পেশাল চিলড্রেন থাকতে পারে বা স্পেশাল নিডেড চিলড্রেন থাকতে পারছে বা সোশ্যালি ব্যাকওয়ার্ড, সোশ্যাল ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থাকতে পারে, সে সমস্ত লার্নার্সে প্রত্যেকটা লার্নার্সকে তোমাকে বুঝতে হবে। টিচার অ্যাজ রিসার্চার, লাস্ট ওয়ার্ড, টিচার অ্যাজ রিসার্চার, অর্থাৎ টিচার একজন কি হয়ে যাবে, গবেষক হয়ে যাবেন। সুতরাং গবেষণাগারটা তার কি, ক্লাসরুম ইজ classroom is the laboratory and the student is the research sample. The teacher as a researcher. Internship activities on which students may be assessed. এই ইন্টার্নশিপের মধ্যে তোমাকে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে। আর রিফ্লেক্টিভ জার্নাল মানে কি, তোমাকে একটা নিজের মতো করে জার্নাল ক্রিয়েট করতে হবে যেখানে তুমি তোমার রিফ্লেকশনস মানে তোমার আইডিয়াস গুলোকে, তোমার ভিউজ গুলোকে এবং তোমার যে রিসার্চ অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, স্টাডি গুলোকে সেখানে তোমার পাবলিশ করতে হবে, অর্থাৎ তুমি সেখানে লিখিত রূপে এগুলো জানাচ্ছ। দিস ইজ কল্ড রিফ্লেক্টিভ জার্নাল। ডিজাইনিং ইনস্ট্রুমেন্টস অফ ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট। তুমি এই যে ইন্টার্নশিপ হলো, শুধু তুমি পড়াচ্ছ না, কিন্তু তুমি তোমার স্টুডেন্টসকে কিন্তু ইভালুয়েটও করছো, ঠিক আছে? তাহলে সুতরাং তোমাকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে যে জ্ঞানগুলো, বোধগুলো, তোমার যে প্রয়োগগুলো এবং দক্ষতাগুলো, যে চারটে যে আমার এরিয়া ছিল অবজেক্টিভস এর এরিয়া, প্রত্যেকটা এরিয়াসের কি করে ইভালুয়েট করব, তাদের স্কিল কতটা ডেভেলপ করেছে, তাতে তোমার টিচিং স্কিল কতটা বেড়েছে, সেটা কিন্তু তোমাকে একটা ফরম্যাট, প্রোফাইলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফরম্যাট ফর দ্য সেলফ অ্যাপ্রাইজাল, এটা তোমাকে ভাবতে হবে। প্রিপারেশন অফ দ্য স্কিল ফর কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। আবার সেই একই কথা যে কম্প্রিহেনসিভ অর্থাৎ সামেটিভ, ফরম্যাটিভ বোথ প্রতিদিন তোমাকে দেখতে হবে। কারণ তুমি তো লং ডিউরেশন কাজ করছো একটা স্কুলের সাথে, 12 to 20 উইকস, অর্থাৎ 4 মাস 5 মাস, বুঝতে পারছো? অর্থাৎ তোমাদের একটা লং সেমিস্টার, 5 মাস এর ব্যাপী আমরা পড়াচ্ছি, আমরা যে আসছি কাজ করছি, প্রতিদিন যে করছো, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তোমার তার ইভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি তুমি কি করে করবে, সেটাও তোমাকে কিন্তু ঠিক করতে হচ্ছে। তারপরে আসছে আমাদের চ্যাপ্টার 4। দেন উই উইল স্টপ, মানে এখানেই আমরা স্টপ করছি যে আমাদের প্রিপারেশন, লাস্টলি ইভ্যালুয়েশন, মানে অর্থাৎ ইভ্যালুয়েশন অফ দ্য লার্নিং প্রসেস, আর হচ্ছে কি কারিকুলামটাকে কি করে আমরা ট্রান্সফার করব, আগেকার প্রসেস থেকে আমরা কি করে নতুন প্রসেসে আমরা যাব। তো এটা নিয়ে আমাদের চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 আমরা আজকে কভার করে ফেলেছি। আগের দিনে আমরা চ্যাপ্টার 1, এবার পরের দিনে আমাদের লাস্ট তিনটে যে চ্যাপ্টার 4, 5, 6 সেই তিনটে আমরা কভার করে ফেললে আমাদের এনসিএ 2009 এ আশা করি শেষ হয়ে যাবে। লং জার্নি। ওকে, থ্যাংক ইউ।